আসসালামু আলাইকুম। লেনদেন অধ্যায়ের শেষ ক্লাসে আজকে আমরা দেখব যে মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে তৈরি করতে হয়। এখানে বইয়ের প্রবলেম নাম্বার 5 মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আমরা লেনদেন দেখছি, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখছি, হিসাব সমীকরণ কীভাবে ছকে দেখাতে ওইটা দেখছি। আমরা সেই সাথে মালিকানা সত্ত্ব নির্ণয় করছি, তবে আলাদা করে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করিনি। আজকে আমরা দেখব যে মালিকানা সত্ত্ব বিবরণী কীভাবে তৈরি করে। আমরা জানি মালিকানা সত্ত্বের 4টা অংশ: ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িং। ক্যাপিটাল মানে মূলধন, রেভিনিউ মানে আয়, এক্সপেন্সেস মানে হলো ব্যয়সমূহ, ড্রয়িং মানে হলো উত্তোলন। তাহলে আমরা সাধারণত ক্যাপিটাল মূলধন যোগ করি, আয় যোগ করি, ব্যয় বিয়োগ করি, উত্তোলন বিয়োগ করি। এখন আমাদের যে ম্যাথের মধ্যে আমাদের যে এন্ট্রিগুলো থাকবে, এই এন্ট্রিগুলোর মধ্যে মূলধনের সাথে আয়গুলো যোগ করে, ব্যয়গুলো বিয়োগ করে, উত্তোলনগুলো বিয়োগ করে আমাদের সাধারণত মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হয়। মালিকানা সত্ত্ব দুইভাবে নির্ণয় করা যায়। একটা এন্ট্রি করে যোগ করে, পরেরটা বিয়োগ হলে বিয়োগ করা, আবার পরেরটা যোগ হলে যোগ করে, এভাবেও করা যায়। আবার সবগুলো একসাথে যোগ করে যোগ করা, আবার সবগুলো বিয়োগেরগুলো সবগুলো একসাথে যোগ করে বিয়োগ করা, ওভাবেও করা যায়। দুই নিয়মেই আমরা করার চেষ্টা করব। চলুন শুরু করি। মালিকানা সত্ত্ব বিবরণী কীভাবে নির্ণয় করতে হয় তা আমরা দেখি। প্রথমে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর জন্য একটা ঘর করে নিব, যে ছকটা আমাদের প্রয়োজন হবে আর কি। এরকম একটা ছক আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর জন্য আমাদের প্রয়োজন হবে। এখানে আমরা তারিখটা থাকলে দিতে পারি, না থাকলে এটা আমরা অ্যাভয়েড করতে পারি, সমস্যা নেই। তাহলে আমরা দিয়ে দিলাম, এখানে থাকবে তারিখ, এখানে থাকবে বিবরণ, এই দুই ঘরে থাকবে টাকা। ওকে, তাহলে আমাদের প্রবলেম নাম্বার হচ্ছে 5 আমরা এর একটা অংশ নিলাম আর কি। ঠিক আছে, তাহলে এবার আমরা আমাদের প্রথম এন্ট্রিটা দেখি। এটা বইয়ের সমস্যা 5, এটা বইয়ের সমস্যা নাম্বার 5। ওকে, আমাদের জানুয়ারি 1 তারিখে দেওয়া আছে 1,20,000 টাকা নগদে এবং 70,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে জানুয়ারি 1 তারিখে বলা আছে নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকার আসবাবপত্র ক্রয়। আমরা যখন আগের ক্লাসে হিসাব সমীকরণের উপর লেনদেন প্রভাবটা যখন আমরা ছকে দেখছিলাম, তখন আমরা দেখেছি যে নগদ হচ্ছে একটা সম্পদ, ব্যাংকও হচ্ছে একটা সম্পদ, যার কারণে আমরা দুইটা সম্পদ একসাথে যোগ করব, এটা সম্পদ বাড়বে এবং মালিকানা সত্ত্ব বাড়বে। যার কারণে আমরা তাহলে মূলধন স্বরূপ লিখব, যেহেতু এগুলো মূলধন ব্যবসায় আনয়ন করা হয়েছে মূলধন স্বরূপ, তাহলে এখানে আমরা মূলধন লিখব, মূলধন। তাহলে আমরা এখানে একটু বিবরণটা এখানে একটু এভাবে লিখতে পারি, 1,20,000 টাকা যোগ 70,000 টাকা, 1,90,000 টাকা আমরা এই ঘরে লিখে দিব। তারপরে আমরা জানুয়ারি 2 দিকে তাকাই। জানুয়ারি 2 আছে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানে একটি হিসাব খোলা হলো। তাহলে এটা যদি আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ফেলি, তাহলে আমরা কি দেখি যে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিলাম, আমার নগদ অর্থ কমে গেল। নগদ কমা মানে সম্পদ কমলো। আবার ব্যাংকে 50,000 টাকা বেড়ে গেল, তার মানে ব্যাংকে সম্পদ বাড়লো। তার মানে এখানে সম্পদ কমছে আর একটা সম্পদ বাড়ছে। এখানে মালিকানা সত্ত্বের সাথে কোনো সম্পর্ক নাই। এই কারণে মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে এই এন্ট্রিটা আমরা উল্লেখ করব না। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যেই সকল এন্ট্রির সাথে মালিকানা সত্ত্বের সাথে সম্পর্ক আছে, শুধুমাত্র ওগুলোই মালিকানা সত্ত্বের মধ্যে আমরা উল্লেখ করব, যেগুলোর সাথে সম্পর্ক নাই ওগুলো বাদ। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখি জানুয়ারি 4 বলা আছে বেলাল এন্টারপ্রাইজের নিকট হইতে 45,000 টাকার পণ্য ক্রয়, যেখানে নগদ প্রদান করা হয়েছে 20,000 টাকা, চেকে প্রদান করা হয়েছে 15,000 টাকা। তাহলে এটাকে আমরা যদি হিসাব সমীকরণে ফেলি, তাহলে আমরা কি দেখি, 45,000 টাকার পণ্য ক্রয়, সাধারণত আমরা জানি ক্রয় করলে ব্যয় হয়, ক্রয় করলে খরচ হয়। তাহলে এখানে খরচটা কীভাবে হয়েছে, 30,000 টাকা নগদে, তার মানে সম্পদ 30,000 টাকা কমে গেছে, চেকে 25,000 দিছে, তার মানে ব্যাংক থেকেও টাকা কমে গেছে। ওই দিকে 10,000 টাকা আরও অবশিষ্ট, যেমন 45,000 টাকা নগদে দিছে 20,000 টাকা, চেকে দিছে 15,000 টাকা। তাহলে মোট হলো 35,000 টাকা, আরও 10,000 বাকি, ওই 10,000 টাকা হচ্ছে পাওনা দায়ী। তাহলে আমরা দেখি, তাহলে আমাদের এদিকে বাড়লো
এদিকে কমলো আমাদের 35,000 টাকা, ওদিকে 10,000 টাকা বাড়লো, তাহলে আমাদের মালিকানা সত্ত্বে পুরোপুরি আমরা 45,000 টাকাটা ব্যয়ের খাতে উল্লেখ করে দিব। তাহলে আমাদের সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা ব্যয়ের খাতে আমরা জানি ব্যয়টাকে আমরা এই যে দেখছিলাম আমরা এখানে ব্যয়টাকে আমরা বিয়োগ করছি, বিয়োগ, ওকে, বিয়োগ আমরা এখানে লিখে দিব ব্যয়। ব্যয়টা কত? 45,000 টাকা। তাহলে আমাদের এখানে আর থাকলো 1,45,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এবার পরের এন্ট্রি দেখি। জানুয়ারি 6-এর মধ্যে বলা আছে 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদে 30,000 টাকা, চেকে 25,000 টাকা পাওয়া গেল। 80,000 টাকার পণ্য বিক্রয় করছি, আমরা জানি বিক্রয় করলে আমাদের রেভিনিউ জেনারেট হয়, আয় হয়। তাহলে 80,000 টাকা যখন পণ্য বিক্রি করছি, নগদে আমাদেরকে দিচ্ছে 30,000 টাকা এবং চেকে আমরা পাইছি 25,000 টাকা, 55,000 টাকা। আর বাকি যে টাকাগুলো ওগুলো হচ্ছে দেনাদার, বাকি 25,000 টাকা হচ্ছে দেনাদার। তাহলে আমাদের দেনাদারও সম্পদ, নগদও সম্পদ, ব্যাংকও সম্পদ, তাহলে তিনোটা সম্পদ একসাথে হয়েছে। তার মানে ওইদিকে আমাদের সম্পদগুলো যোগ হয়ে যে পরিমাণ এখানে সম্পদ এবং মালিকানার সত্ত্বের সাথে সম্পর্কিত। তাহলে আমাদের সম্পদ হচ্ছে 80,000 টাকা, মালিকানার সম্পদ হবে 80,000 টাকা। তাহলে আমরা এখানে দিব আয় বাবদ যোগ, আয় বাবদ আমরা যোগ করব 80,000 টাকা। তাহলে আমাদের এখানে হলো 2,00,000,005,2,25,000 টাকা। ওকে, এবার আমরা দেখি জানুয়ারি 9-এ বলা আছে যে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা। ওই যে মনে আছে জানুয়ারি 2-এ আমরা জানুয়ারি 4-এ আমরা বেলাল এন্টারপ্রাইজ থেকে 10,000 টাকা আমাদের পাওনা ছিল, পাওনাতে আমরা 10,000 টাকা উল্লেখ করছিলাম। ওই 10,000 টাকা যখন আমাদের পরিশোধ করা হয়েছে, তাহলে নগদ থেকে 10,000 টাকা কমে গেল, সম্পদ কমে গেল। ওইদিকে যেহেতু আমরা ঋণ পরিশোধ করে ফেলছি, আমাদের ঋণটা কমে গেছে, তাহলে এদিকে নগদ কমে গেছে, ওদিকে দায় কমে গেছে, যার কারণে এটা মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কিত নয়, যার কারণে এটা আমরা মালিকানা সত্ত্বে উল্লেখ করব না। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে দেখি জানুয়ারি 18-তে বলা হয়েছে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে 8,000 টাকা উত্তোলন। আমরা জানি উত্তোলনটা বিয়োগ হয়, এই জন্য আমরা উত্তোলনটা হলে নগদে বিয়োগ হয় এবং মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয়। তাহলে আমরা এখানে জানুয়ারি 18 আমরা বিয়োগ করে দিব উত্তোলন কত? 8,000 টাকা বিয়োগ 0,0,0,7 2,17,000 টাকা। তাহলে এই 2,17,000 টাকা হলো আমাদের মালিকানা সত্ত্ব। সরি, আমরা 2,17,000 টাকা এখানে না লিখে এখানে লিখতে পারি, চূড়ান্তটা আমরা এখানে লিখতে পারি 2,17,000 টাকা। তাহলে আমাদের মালিকানা সত্ত্ব হলো কত? সত্ত্ব হলো 2,17,000 টাকা। এভাবে আমরা মালিকানা সত্ত্বটা নির্ণয় করতে পারি। আরেকটা উপায় আমরা দেখাতে পারি, যেহেতু আমাদের এখানে ব্যয়টা ডাবল নেই বা আয়, এখানে 4 ধরনের মূলধন, আয়, ব্যয়, উত্তোলন 4 ধরনের। যদি আমাদের এখানে ব্যয় ডাবল থাকতো, তাহলে আমরা ব্যয় দুইটাকে একসাথে যোগ করে তারপরে বিয়োগ করতাম, আয় দুইটাকে একসাথে যোগ করে তারপরে বিয়োগ করতাম, ওইভাবে করা যেত। তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে আমরা যদি অঙ্কটা আরেকবার দেখি, প্রথমে আমাদের 1 তারিখে দেওয়া আছে 1,20,000 টাকা নগদে এবং 17,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তাহলে আমাদের মূলধন হলো 1,20,000 প্লাস 17,000 1,90,000। এরপরে আমরা ক্রয় করেছিলাম 45,000 টাকার, ক্রয় বাবদ ব্যয় হয়েছে, আমরা 45,000 টাকা বিয়োগ করেছি। আমরা জানি ব্যয়টাকে আমরা বিয়োগ করি, উত্তোলন বিয়োগ করি, আয় যোগ করি, মূলধন যোগ করি। তারপরে এখানে আমাদের 80,000 টাকার পণ্য বিক্রয় হয়েছে, আমরা জানি বিক্রয় হলে আয় হয়, আয় বাবদ আমরা এখানে যোগ করেছি 80,000 টাকা, 2,25,000 টাকা হলো। এরপরে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করছেন 8,000 টাকা। আমরা জানি উত্তোলন করলে সেটা আমাদের মূল ক্যাপিটাল থেকে বিয়োগ হয়, আমরা এখানে বিয়োগ করলাম 8,000 টাকা বিয়োগ, আমাদের ফাইনাল মালিকানা সত্ত্ব পেলাম 2,17,000 টাকা। এভাবে আসলে মালিকানা সত্ত্বের পরিমাণটা নির্ণয় করতে হয়। ঠিক আছে, আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, তাহলে এখানে দেওয়া আছে বইয়ের সমস্যা নাম্বার 8-এ বলা হয়েছে যে ক্ষয়ে বলা হয়েছে জানুয়ারি মাসে ব্যবসায়ের মোট আয় এবং মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট আয় এবং মোট ব্যয়ের পরিমাণ আমরা এখান থেকে যে সবগুলো আয় হয়, যেমন বিক্রয় করলে আয় হয়, ভাড়া প্রদান করলে ব্যয় হয়,
বেতন প্রদান করলে ব্যয় হয়, এটা ব্যয় হবে। বেতন প্রদান ব্যয়। মালিকের গাড়ি মেরামত, এটাও ব্যয়। তারপরে গাড়ি মেরামত করে এত টাকা আয় করা হলো, এটা হবে আয়। তারপরে প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য এত টাকা যন্ত্রপাতি ক্রয় করলেন, ক্রয় করলে ব্যয় হয়। তারপরে এত এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এটা মূলধন, এটা আয়ও না ব্যয়ও না, এটা হচ্ছে মূলধন। তাহলে এখানে ব্যয়টা মেরামত করে আয় করলেন এত টাকা, এবং মালিকের গাড়ি মেরামতের এত টাকা ব্যয় হয়েছে। এখানে তাহলে আমাদের আয় এবং ব্যয় নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সমস্ত আয়গুলোকে একসাথে, তাহলে এরকম একটা ছক করব। এরকম একটা ছক করে প্রথমে উপরে দিয়ে লিখবো আয়, এভাবে উপরে দিয়ে আয় লিখে আমরা এরকম একটা ছক করব। ছক করার পরে উপরে দিয়ে লিখবো আয়। আয় লিখে এভাবে দিয়ে আয়ের এন্ট্রিগুলোকে আমরা 1 2 3 ভাবে লিখবো। এখানে এন্ট্রিগুলোকে আমরা শেষ করব। এরপরে আমরা লিখবো ব্যয়। ব্যয় লিখে আমরা আবার 1 2 3 ভাবে লিখে তারপর এখানে আমরা এই হিসাবটাকে ক্লোজ করতে পারবো। তারপর এখানে দেওয়া আছে 1 তারিখ, 16 তারিখ, 28 তারিখ, 30 তারিখে সংগঠিত লেনদেনগুলি হিসাব সমীকরণের প্রভাব দেখাও। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন না, ওইটার মধ্যে আমাদের হিসাব সমীকরণের উপর কীভাবে লেনদেনের প্রভাবটা ছকে দেখাতে হয় আমরা ওটা দেখিয়েছিলাম। তারপরে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। এখানে বাকি ব্যতীত যেগুলো নগদ লেনদেন আছে, যেমন পণ্যদ্রব্য ক্রয়, এটি নগদের লেনদেন। আসবাবপত্র ক্রয়, এটিও নগদের লেনদেন। নগদ লেনদেনগুলো এখানে দেওয়া আছে, এগুলোকে আমরা আলাদাভাবে একসাথে করে আমরা বের করতে পারবো। তাহলে এইভাবে আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ সহ মোট আয়, মোট ব্যয় ইত্যাদি এগুলো আমরা নির্ণয় করতে পারবো। আশা করি লেনদেন অধ্যায়ের মধ্যে আমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। সমস্ত প্রবলেমগুলো আমরা এখানে কারেকশন করার ট্রাই করেছি, সবগুলো আমাদের আয়ত্তে আনার ট্রাই করেছি। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই, ওগুলো দেখলেই আমাদের লেনদেন অধ্যায়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে কথা বলব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।